ভুল টাইমে চোখটা খুলে ব্রেক করে ফেললাম দেখি। ইস, বউটা ব্যথা পেল খুব। তবে মনে হচ্ছে ব্যথার থেকে বেশি লজ্জা পেল। সুন্দরী বউ যদি এভাবে লজ্জা পায়, তবে এই অসুস্থ বরের ইচ্ছে করে ওই লজ্জা মালতীকে একটু ছুঁয়ে দিতে। তোহফা মুখ ফুটে কিছু বলতে যাবে, তার আগেই হুড়মুড় করে ঘরে ঢুকলো লিমা এবং ইলা। লিমা ও ইলাকে দেখে তোহফার নিজেকে আরও অসহায় মনে হলো। আজ সবাই তাকে লজ্জা দিয়ে মেরে ফেলবে নিশ্চিত। অন্যদিকে ননদকে এভাবে ফ্লোরের বসে থাকতে দেখে ইলা দৌড়ে তুলতে এলো তাকে। তুমি পড়লে কিভাবে তোহফা? ইলার কথায় তোহফা অসহায় চোখে আওয়াজের দিকে তাকালো। আওয়াজ তখনও হেসে যাচ্ছে। আওয়াজকে এমন হাসতে দেখে লিমা জিজ্ঞেস করলো, আপনি এভাবে হাসছেন কেন? আর তোফা পড়ে গেল কিভাবে? ধরণীতে সন্ধ্যায় নেমেছে। পাখির দলেরা আপন নিরে ফিরে গেছে। কর্মস্থলের মানুষগুলো ব্যস্ত পায়ে হেঁটে চলেছে শান্তির নিরে ফিরবে বলে। ব্যস্ত নগরীতে সবাই ব্যস্ত, আমি তুমি আমরা সবাই। কেউ কাউকে আনন্দে দিতে ব্যস্ত, কেউ বা কাউকে কষ্ট দিতে। তবে সবাই ব্যস্ত নিজের স্থানে। গগনে নতুন সরু চাঁদের দেখা মিলল আজকের সন্ধ্যায়। সেই চাঁদের পানে তাকিয়ে খুব গোপনে দীর্ঘ এক নিঃশ্বাস বুকের ভেতরে টেনে নিল লিমা। আপন মনে অনেক কথা সাজিয়ে বারান্দায় চোখ বোলায়। তার শখের বারান্দার অবনতি দেখে আফসোসের সুরে বলে, হায় রে, আমার বাগান বিলাস করা হলো কই? তুই কই আর আমি কই? সুখের তাড়নায় আমি দিশেহারা, পানিবিহীন তুই মৃতপ্রায়। লিমা নিচু হয়ে তার নয়নতারা গাছের আগা ছুঁয়ে দিতেই এক ফোঁটা মুক্তোর দানা ঝরে পড়ল তার চোখ থেকে নেতিয়ে থাকা বাদামি রঙের পাতায়। হঠাৎ লিমার মনে হলো গাছটা বলছে, তুই কাঁদিস না লিমা, একদিন তুই তোর লক্ষ্যে ঠিক পৌঁছে যাবি। আজ যত কষ্টে তোর দম বন্ধ লাগে, একদিন তত সুখে তোর খুশি লাগবে। লিমা আপন মনে হাসে, উঠে দাঁড়ায়। বারান্দা ছেড়ে নিজের ঘরে যেতেই পুরো ঘরে চোখ বোলায় খানিকটা সময়। তারপর ঘর ছেড়ে বেরিয়ে তার বাবার রুমে যায়, যেখানে তার বাবা প্যারালাইসিস হয়ে শুয়ে আছে। বিকালে সে তার বাপের বাড়ি এসেছিল একটা জরুরি কাজে। কাজ শেষ হলেও বাড়িতে ফিরতে ইচ্ছে করছিল না, তাই সে কিছু সময় এখানে কাটিয়ে এখন বাড়ি ফেরার উদ্যোগ হয়। মনির হোসেন চোখ বুজে শুয়ে আছেন। লিমা পাশে বসে বাবার মাথায় হাত বুলিয়ে দিতেই মনির হোসেন চোখ খুলে তাকান। মেখে দেখে কিঞ্চিত হাসে। কাঁপা কাঁপা হাতে লিমার মাথায় হাত বুলিয়ে দেয়। তবে বেশিক্ষণ সে হাত লিমার মাথায় রাখতে পারেন না, পড়ে যায় বিছানায়। লিমা বাবার হাতটা আঁকড়ে বলে, জানোই তো হাতে শক্তি নেই, তবু এত কষ্ট করার মানে কি? মেয়ের কথায় আবারও মলিন হাসেন মনির হোসেন। তারপর সময় নিয়ে ধীর কণ্ঠে বলে, তোর মাকে টাকা দিস না মা, যখন তখন টাকা চাইলেই দিবি না। কেন, কি হয়েছে বাবা? কিছু হয়নি, তবে হতে চলেছে। হয়তো তোর মায়ের আমাকে এখন ভালো লাগে না, তাই সবসময় ফোনে কার সাথে যেন কথা বলে, আর মাঝে মাঝে তোর থেকে টাকা নিয়ে তাকে দেয়। সেদিন শুনলাম বলছে সময় এলে আমি চলে যাব তোমার কাছে। লিমা আশ্চর্য হয় তার বাবার কথায়। নিজেকে স্থির করে বলে, বাবা তুমি শিওর? হ্যাঁ। লিমা উঠে দাঁড়ায়, মনির হোসেনের উদ্দেশ্যে বলে, ব্যাপারটা আমি দেখছি, বাবা চিন্তা করো না। আর তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো। আর শুনো, প্রয়োজন পড়লে মাহিন চাচা এলে আমাকে ফোন দিতে বলো। এখনই চলে যাবি মা? হ্যাঁ বাবা, একদিন সময় করে এসে কয়েকদিন তোমার কাছে থেকে যাব। আচ্ছা। মা ফিরলে বলো আমি চলে গেছি। লিমা তার গতি বাড়িয়ে বের হয়ে যায় ঘর থেকে, আপন মনে অনেক হিসেব কষাকষি করে। এক সময় তার মনে হয় তার বাবার বলা কথাগুলো কতটা সত্যি এরা তার জানা প্রয়োজন। তাকে দেখতে হবে এমন কিছুই হয়েছে কিনা। চিন্তায় বিভোর হয়ে বড় রাস্তার পথ ধরে হাঁটতে থাকে। সেখান থেকে রিক্সা বা অটো নিয়ে ও বাড়িতে ফিরতেই হবে। ফোনের পাওয়ার বাটনে চাপ দিতেই হাস্যোজ্জ্বল ভাইয়ের চেহারাটা ভেসে এলো।
বুকটা ধক করে উঠতেই ফোনটা বুকের মাঝে লুকিয়ে নিল, বিড়বিড় করে বলল, এভাবে কেন হারিয়ে গেলি ভাই? তোকে যে আমি খুব মিস করি। মৃত্যু কেন এত ভয়ানকভাবে তোকে আমাদের থেকে নিয়ে গেল? আজ তুই চলে যাওয়ায় আমাদের সুখের সংসারটা ধ্বংস হয়ে গেল। তোর মৃত্যুর খবরে বাবা হার্ট অ্যাটাক করে আজ বিছানায় পড়ে আছে। মা রোজ টাকা করে আমার মাথা খারাপ করে দেয়। আমার সে অতি শখের বারান্দার কোনো প্রাণ নেই কোনো আনন্দ। কারণ কেউ রোজ সন্ধ্যায় আমার বাগানে ভালো মন্দের খোঁজ খবর নেয় না। কেউ জানতে চায় না এবার কোন ফুল চারাগাছ এনে দেব। শোন ভাই, যেখানে থাকিস ভালো থাকিস। আল্লাহ তোকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। হাসপাতালের সিঁড়ির কাজ ঘেঁষে দাঁড়িয়ে আছে তৌসিফ ও ইলা। ইলার চোখে মুখে বিষণ্ণতা। কিছুক্ষণ সে এপাশে কিছুক্ষণ ওপাশে পায়চারি করছে। ইলার অস্থিরতা দেখে তৌসিফ হাত ধরে ইলাকে দাঁড় করায়, দুকাতে হাত রেখে বলে, এভাবে পায়চারি করলে সমস্যার সমাধান হয়ে যাবে ইলা। তৌসিফের কথা ইলা মুখটা আরো বিষণ্ণতায় ছেয়ে ফেলে। তা দেখে তৌসিফ মলিন হেসে বলে, যা হবে ভালোই হবে, টেনশন করে লাভ নেই। শোনো, টেনশন করে যদি লাভ কিছু হতো তাহলে বাড়ির সবাই টেনশন করতো তোমার সাথে, বুঝছো? তাই দয়া করে টেনশন করো না। তৌসিফের কথা ইলা মুখটা কালো করে বলল, হঠাৎ ডাক্তার জরুরি খবর দিল কেন তৌসিফ? এটা ভেবেই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। আমার ভয় হচ্ছে, এতদিনে যে আশাটা ছিল সেটাও কি হারিয়ে যাবে? আবারও এক কথা বলে যাচ্ছ। শোনো ইলা, একটু আল্লাহর উপর ভরসা করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। মিস্টার তৌসিফ। হঠাৎ একজন নার্সের ডাকে ইলা ও তৌসিফ সামনে দাঁড়ায়। তৌসিফ এগিয়ে বলে, জি, আমি তৌসিফ। আপনাদের ভিতরে ডাকছেন ম্যাম, চলুন। জি বলুন। তৌসিফ ইলাকে ইশারা করতেই ইলা তৌসিফের হাত খামছে ধরে ভয়। কি হতে পারে ভাবতেই তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। তৌসিফ চোখের ইশারায় আশ্বাস দিয়ে বলে, চলো। দুজনেই ডাক্তারের রুমে প্রবেশ করতেই ডাক্তার সুইটি মুচকি হাসে। কিছু রিপোর্টে চোখ বুলিয়ে ওদের উদ্দেশ্যে বলে, দেখুন মিস্টার তৌসিফ, আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনাদের স্বামী স্ত্রীর কারুর মাঝেই কোনো সমস্যা নেই। আল্লাহ চাইলে ইলা খুব শীঘ্রই কনসিভ করবে। অনেকের কিছু ছোট সমস্যার জন্য বেবি কনসিভ করতে দেরি হয়, তবে আপনাদের তেমন ছোট সমস্যাও আমি দেখছি না। আমার মন বলছে আপনারা খুশির খবরটা খুব দ্রুত পাবেন, তাই আপনাদের খবর দিয়ে এভাবে দেখা করতে বলা। আমি আমার এক বন্ধুর সাথে আপনাদের নিয়ে আলোচনা করেছি। তিনি আমায় বলেছেন অনেক সময় বাচ্চা কনসিভ করতে দেরি হয়, কেউ জীবনের শেষ বয়সে এসেও মা হয়। এই তো আমার বন্ধুর একজন পেশেন্ট প্রায় বিয়ের 43 বছর বয়সে মা হয়েছে। বুঝতে পারছেন কত বছর পর? শুধু তারা ধৈর্য ধারণ করেছিলেন মহান রাব্বুল আলামিনের উপর। আল্লাহ তাদের শেষ বয়সে হলেও মনোবাসনা পূর্ণ করেছেন। তাই ডাক্তার হিসেবে নয়, একজন মানুষ হিসেবে বলবো, আপনারা ধৈর্য ধারণ করুন আল্লাহর উপর। আল্লাহ চাইলে নিশ্চিত আপনাদের কুল আলো করে একটা ফুটফুটে সন্তান জন্ম নেবে। আশা করছি আমি আপনাদের বোঝাতে সক্ষম। আমি মিস্টার তৌসিফকে চিনি, তাই তাকে বেশি কিছু বলবো না। শুধু আপনাকে বলবো, মিসেস ইলা, এত অধৈর্য না হয়ে একটু আল্লাহর উপর ভরসা করুন, দেখবেন ভালো কিছুই হবে। ডাক্তারের সাথে কথা শেষ হতেই তৌসিফ ও ইলা বেরিয়ে আসে চেম্বার থেকে। দুজনে ফুটপাথের পথ ধরে এগিয়ে চলছে। তৌসিফ ইলাকে খুব যত্ন করে আঁকলে হাঁটছে। ইলা তৌসিফের সাথে একদম লেফটে হেঁটে চলছে। ওদের দিকে পথচারীরা একটু কটু চোখে তাকালেও তাদের তাতে হেলদোল নেই। বরাবরই ডাক্তার সুইটি তাদের এভাবেই এক বুক আশা নিয়ে বাড়ি ফেরার পথে এগিয়ে দেয়। তবে সেই আশা কবে পূর্ণ হবে তা একমাত্র জানেন মহান রাব্বুল আলামিন। সত্যি বলতে গাইনি বিভাগের বহু ডাক্তার তারা দেখিয়েছে, তবে ওনার মতো করে কেউ কখনো আশা দেয়নি।
এখানে এলে ইলার মন ফুরফুরে হয়ে যায়। তাই তো তৌসিফ বুদ্ধি খাটিয়ে ওকে এখানে নিয়ে এসেছে। তৌসিফ জানে সে হাজার চেষ্টা করলেও ইলার শান্ত হয় না, তাই এটা করা। আজকের পর প্রায় মাস ধুয়েক ইলার মন ভালো থাকবে। ভালোবাসার মানুষটার ভালো থাকা নিয়ে কথা, তাতে নিজের সবটুকু দিতেও তৌসিফ রাজি। তৌসিফ ইলার মুখ পানে তাকিয়ে বলল, ফুচকা খাবে ইলা? ইলা তৌসিফের কথায় চোখ তুলে তাকায়, কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, এখানে খাবো না, বাড়ির জন্য পার্সেল করে নিয়ে চলো, সবাই মিলে একসাথে খাবো। আচ্ছা। তৌসিফ ফুচকাওয়ালাকে বলল ফুচকা পার্সেল করে দিতে। বিল পরিশোধ করে দুজন আবারও হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে রইল শান্তির নীড়ে। যেখানে দুঃখ কম, ভালোবাসা বেশি। সেখানে ভুল বোঝাবুঝি নয়, সঠিকটা বোঝার মানুষ বেশি। একটা একান্ত আপন নীড়। ওদের মনটা আজ খুব ভালো, আর মন ভালো তো পৃথিবীর সকল কিছুই ভালো। বিছানায় শুয়ে আওয়াজ এপাশ ওপাশ করছে, মুখে তার একরাশ বিরক্ত। তোহফা দু কাপ চা নিয়ে সবে ঘরে ঢুকছে। আওয়াজের এমন অস্থিরতা দেখে তোহফা বুঝতে পারে মানুষটার আর শুয়ে বসে থাকতে ইচ্ছে করছে না। তোহফা চায়ের কাপটি টেবিলে রেখে আওয়াজের পাশে বসে জিজ্ঞেস করে, মন খারাপ? বিরক্ত লাগছে শুয়ে থাকতে? আমার দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করে, তারপর ওই শুয়ে বলে, আমার পেট চুলকাচ্ছে তোফা, প্লিজ হেল্প। আওয়াজের কথায় তোহফা মুচকি হাসে। এগিয়ে গিয়ে আওয়াজের দেখানো জায়গায় চুলকে দিতেই আওয়াজ স্বস্তির শ্বাস নেয়। তোহফা বলে, বেড়াতে যাবেন? তাহলে মনটা ভালো লাগবে। আমার ইচ্ছে করছে বাইরে যেতে। এভাবে শুয়ে বসে থাকতে থাকতে আমার খারাপ লাগছে। বারান্দায় চলুন, সত্যি বলছি ভালো লাগবে। কি আছে তোমার বারান্দায় যে গেলেই মন ভালো হয়ে যাবে? দেখুন, আপনি ভুলে যাচ্ছেন, আপনি এই বাড়ির রাজকন্যাকে বিয়ে করেছেন, তাই রাজকন্যাদের যা থাকে আমারও তাই আছে। বাহ, তাই নাকি? জি। তাহলে বলো শুনি কি কি আছে। দোলনা আছে, দুটো ময়না আছে, একটি টেবিল আছে, অনেক অনেক ফুল গাছ আছে। এসেছেন ধরে তো এখানে আছেন, আপনি জানবেন কি করে? তোমার জানানো উচিত ছিল তোফা, কারণ একটা মানুষ কখনোই সারাক্ষণ বদ্ধ করে আটকে থাকতে পারে না। বন্ধ ঘর কোথায় পেলেন? আমার ঘরটা যথেষ্ট উন্মুক্ত। হ্যাঁ, তুমি ছাড়া এখানের সব উন্মুক্ত। মানে? 3 হাত ঘোমটা দিয়ে বলছে মানে? কথাটা আওয়াজ বিড়বিড় করে বলে, যেন তোহফা শুনতে না পায়। বিড়বিড় করছেন কি? কিছু না। আচ্ছা, তাহলে যাবেন না? কখন বললাম যাব না? যাবেন যে সেটাও তো বলছেন না। বর্তমানে আমার এই অবস্থা, এখন কি তোমার কথায় এক ছুটে বারান্দায় চলে যাব? মা, এটা কখন বললাম? বলছো না, বাদও রাখছো না। এই, আপনি কি জানেন আপনি খুব চোখুটে? হ্যাঁ, জানি। বাহ, ভালো মনের মানুষ তো আপনি। এত কথা না বলে আমাকে ধরো, আমি আর এখানে থাকতে পারছি না। ও হ্যাঁ। তোহফা আওয়াজকে ধরে বারান্দার নিকটে গিয়ে যায়। আওয়াজ বারান্দায় পা রাখতেই তার নাকে ভেসে আসে না জানা ফুলের ঘ্রাণ। চারিদিকে চোখ ঘোরাতেই দেখতে পায় ছোট্ট এই ব্যালকনিতে কত কিছু দিয়ে তোহফা সাজিয়ে রেখেছে। হালকা সোনালি রঙের মরিচ বাতি দিয়ে পুরো ব্যালকনিটা সাজানো। এক কোণায় স্টিলের দোলনা, তার পাশে একটি খাঁচায় 2টি ময়না পাখি, আর চারিদিকে নানান ফুলের গাছ। ব্যালকনির শক্ত লোহার রডে ঝুলে আছে মাধবীলতা, তার কিছু ডালে ফুলও ফুটেছে। দোলনায় বসিয়ে দিতেই আওয়াজের মনে এমন অনুভব হলো সে রাজা। চারিদিকের এত সৌন্দর্য তাকে বরণ করছে, মুগ্ধ করছে তাদের অপরূপ সৌন্দর্যের আলোক রশ্মিতে। হঠাৎ আওয়াজ বলল, রানীবিহীন এই মহারাজা শূন্য, তাই আপনি পাশে বসুন, আমাকে পূর্ণ করুন। না না, আমি বসবো না। আশ্চর্য আওয়াজ বলে, কেন?
আসলে সত্যি কথাটা বললে আপনি হাসবেন, তাই বলবো না। বলো কি সমস্যা? আগে বলুন হাসবেন না। আচ্ছা, হাসবো না, এবার বলো। লোক লজ্জায় বলা হয়নি কখনো। আমি দোলনায় উঠতেই পারি না, আমার মাথা ঘুরায়। আবার তোহফার কথা চোখ মোটা করে তাকায়। এই মেয়ের বেলকনিতে দোলনা, আর সেই কিনা দোলনায় ওঠে না, আশ্চর্য। আবার অবাক হয়ে প্রশ্ন করে, সত্যি তুমি দোলনায় উঠতে পারো না? না। তাহলে এই দোলনা? এটা আমার শখ। আল্লাহ, কি বলো এটা? হ্যাঁ, সত্যি বলছে। কবে এই শখ মনে বাসা বাঁধলো? ক্লাস 6-এ। এই তোফা, তুমি কখনো কেঁদেছ? মনে পড়ছে না। তোফা, একটা কথা বলবো? বলেন। না থাক, একটা গান শোনাবে তোফা? আবাদের আবদারে তোহফা চোখ তুলে তাকায়, তবে তৎক্ষণাৎ কিছু বলতে পারে না। সময় নিয়ে উত্তর দেয়, যদি কেউ শুনতে চায় আমি শোনাতে রাজি, তবে আমি গান গাইতে পারি না। তোহফার কথা শেষ হতেই আবাদ গুনগুন সুরে গেয়ে ওঠে, যাওয়ার পথের পাশে পাগল পাড়া আনন্দ আয়োজন, তোমায় ছাড়া তোমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো। কি বলছেন এসব? তোহফা আমাদের মুখ চেপে ধরল। তোহফার হাতটা মুখ থেকে সরিয়ে তোহফার হাতে চুমু খায় আবাদ। তোহফা শিউরে ওঠে, চোখ বুজে অনুভব করে আবাদের স্পর্শ। আবার তোহফার বন্ধ হওয়া পল্লব জোড়ায় হাত বুলিয়ে বলে, সত্যি তোফা, এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। ড্রয়িং রুমে বসে তোহফা নখ খুঁড়ছে। সময় বিকাল 3টে। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে ইলা ও লিমা। দুজনে বারবার উঁকি ঝুঁকি দিচ্ছে রান্নাঘরের ভেতরে। রান্নাঘরে জাহানারা বেগম টুকিটাকি হাতের কাজ শেষ করে নিচ্ছেন। জাহানারা বেগমকে ইলা, লিমা ও তোহফা পাহারা দিচ্ছে কখন তার কাজ শেষ হবে এবং সে ঘরে যাবে। তবে তার কাজ শেষ হচ্ছে না কেন, এটাই ভেবে চলেছে বারবার। আজ নিঝুমের বিয়ে। ননদ ভাবিরা মিলে ঠিক করেছে নিঝুমের বরকে দেখতে যাবে জাহানারা বেগমকে লুকিয়ে। তাই তো তাদের এমন লুকোচুরি ভাব। অবশেষে জাহানারা বেগম আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। লিমাকে চোরের মতো এদিক ওদিক তাকাতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, ওভাবে কি দেখছো? জাহানারা বেগমের কথায় তিনজনই চোখ তুলে তাকায়। সবাইকে নিজের দিকে ভীত চোখে তাকিয়ে থাকতে দেখে জাহানারা বেগম অবাক হলেন। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলেন, কি হলো, কথা বলছো না কেন? আর আমার দিকে এভাবে তাকিয়ে থাকার মানে কি? কিছু হয়েছে? মায়ের এমন রূপ দেখে তৎক্ষণাৎ তোহফা উঠে দাঁড়ালো। কোনো দিকে না তাকিয়ে বলল, মা, আমি কিছু করিনি, যা করেছে ভাবিরা করেছে, আমি নির্দোষ। বিশ্বাস। এভাবে বিশ্বাস অবিশ্বাসের কথা কোথা থেকে এলো? আর তুমি কিছু করনি মানে ওরা কি করেছে? না, আসলে আমি কিছু জানি না। মেয়ের এমন বোকা বোকা কথায় জাহানারা বেগমের আরো সন্দেহ হয়। সে রাগী দৃষ্টিতে তোহফার দিকে এগিয়ে আসতে আসতে বলে, জানো না মানে? ইলা যে আমায় বলল সব তোমার দোষ।
আমার 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 দোষ বলেছে ভাবি, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। যা করেছে তোমার এই গুণধর পুত্রবধূ করেছে, আমি কিন্তু নিষ্পাপ। তোহফার কথায় ইলা ও লিমা বিষম খেল। চোখের ইশারায় তোহফাকে চুপ করতে বলল, তবে তোহফার যে মায়ের ভয় অবস্থা নাজেহাল, সে পারছে না দৌড়ে পালাতে। জাহানারা বেগম কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে দুম করে ইলা ও লিমার দিকে তাকায়। জাহানারা বেগমকে তাকাতে দেখে ইলা বলে, শেষ, আজ আমরা শেষ, কেউ বাঁচাতে পারবে না মায়ের হাত থেকে। নির্ঘাত এই বয়সে এসে শাশুড়ি মায়ের হাতে মার খেতে হবে। ইলার ফিসফিসানি শুনে লিমা বলে, ভিতর ডিমকে দলে আনাই উচিত হয়নি। আমরা এই কি বলছো বিড়বিড় করে দুইজনে? আসলে মা হয়েছে কি, আমরা ভাবছি আমরা সবাই লুডু খেলবো, আপনি ঘুমিয়ে পড়তেই। ইলার মুখের কথা কেড়ে নিয়ে কথাটা বলল লিমা। আর অন্যদিকে বোকার মতো তাকিয়ে আছে তোহফা। তোহফা ফাঁক বুঝেই হঠাৎ মায়ের চোখ ফাঁকি দিয়ে ভোঁ দৌড় দিয়ে নিজের ঘরে চলে যায়। তোহফাকে ছুটে পালিয়ে যেতে দেখে জাহানারা বেগমের সন্দেহ দ্বিগুণ হয়, তাই তিনি কিছু একটা ভেবে বলে, তোমরা তিনজনে নিঝুমের বর দেখতে যাবার প্ল্যান করেছিলে, তাই না ইলা? নিজেদের বোকামির জন্য এভাবে ধরা পড়ে গেছে ভাবতেই ইলার কান্না আসে। এই তোহফাকে নিয়ে কখনো চুরি করা যায় না। হয় মেয়েটা কাঁদবে, না হয় এমন কিছু কাজ করবে যে তাদের ধরা পড়তেই হবে, আচ্ছা করে দিতে হবে সামনে পেলে। তবে এই মুহূর্তে তার শাশুড়িকে ঠান্ডা করতে হবে। ইলা জব্বর একটা গল্প তৈরি করে বলে, আমি তো এখন ঘুমাবো মা, আমার সেই আকারে ঘুম এসেছে, বিশ্বাস করেন। এই দেখেন আমি কেমন হাই তুলছি। এই কথা বলে ইলা হাই তুলতে তুলতে দেয় ভৌদৌড়, আর একা বিচারি লিমা ওখানেই ফেসে যায়। মনে মনে নিজেকে গালি দিতে বলে না, এদের দল ভারী না করলেও হতো। এখন শাশুড়িকে কি বলে সে এখান থেকে পগার পার হবে? আসলে মা হয়েছে কি, আমি কিছু জানি না, এটাই হয়েছে। কথা শেষ হতে দেরি লিমা পালাতে দেরি করলো না। আর সবাইকে এভাবে পালিয়ে যেতে দেখে জাহানারা বেগম হাঁ করে তাকিয়ে রইলেন। এদের হয়েছে কি, আর কি প্ল্যান করেছিল? অন্যদিকে তোহফা দৌড়ে ঘরে আসতেই আওয়াদের ঘুম ভেঙে যায়। অতিরিক্ত শরীর দুর্বলের জন্য তার হুট করে ঘুমটা বেড়েছে। তোহফা বুক চেপে শ্বাস নিতে থাকে। আওয়াজ চোখ ঢলতে ঢলতে বলে, কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছ কেন? তোহফা আওয়াজকে হাত দিয়ে ইশারা করে চুপ করতে বলে। কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিয়ে বলল, জানেন না, আর চোর বাচ্চা বেঁচে গেছে। মা যদি একবার সত্যিটা জানতে পারতাম না, নির্ঘাত কোনো পিটুনি দিত। মানে কি হয়েছে? বড় ভাবির মনে শখ জেগেছে, নিঝুম আপুর বর দেখবে। অথচ তার মা গতকাল ভাবিকে যায় নয় তাই বলল। তাই তো মা এবাড়ির মুখ হতে সবাইকে নিষেধ করে দিয়েছে। কিন্তু বড় ভাবি তো বড় ভাবি, তাকে এইভাবে মানাবো? সে ছোটবেলায় নাকি কোনো বাড়িতে নতুন বর এলে চুরি করে দেখতে যেত। এই ছোটবেলার ভূত এখন মাথায় চেপে যায়। আমাদেরকেও তার দলে যোগ করেছে। অবশেষে মাকে পাহারা দিতে যেতে চাইলাম, তবে মায়ের চোখ পাখি দিয়ে কোথায় যাওয়া তো দূর, কিছু বলারও সম্ভব না। তাই ফলাফলের এই অবস্থা। তোহফা গড়গড় করে বলা যাওয়ার সমস্ত কথা শুনে আওয়াজ হাসে। আওয়াজকে হাসতে দেখে তোহফা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, ওইভাবে হাসছেন কেন? হাসছি এটা ভেবে চোরগুলো একটাও জাতের না এবং পারদর্শী নয়। এই আপনি আমাদের চোর বললেন? আপনার সাহস তো কম না? সাহসের কি দেখলে? তোমরা নিজ তলায় গিয়ে বর দেখবে, সেটার জন্য এত লুকোচুরির কি আছে? নিজেদের ব্যালকনিতে দাঁড়ালেই তো বর সহ সকল আত্মীয় স্বজনদের দেখা যায়। তাতে করে কি আন্টিকে এভাবে পাহারা দেওয়া লাগে নাকি? আমাদের কথা যুক্তিসঙ্গত। তোহফা কিছু একটা ভেবে বলল, দাঁড়ান, এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? ভাবিদের বলতে। আগে শোনো,
কথা আছে। কি? কাছে আসো বলছি। কাছেই তো আছি, বলেন। কাছে কোথায়? তুমি দরজার কাছে, আমি বিছানায়। এখন কথা কি ফ্লাই কিসের মতো ছুড়ে দিব? এটা যাতা। আচ্ছা, আসছে। এই কথা বলে তোহফা খানিক এগিয়ে যায়। আওয়াজ ইশারায় আরো কাছে ডাকলে তোহফা চোখ মোটা করে বলে, আর কত কাছে আসবো? আস্তে আস্তে একদম কাছে চলে এসেছে। ততটা কাছে আসবে যতটা কাছে আসলে দুজন দুজনার নিঃশ্বাস অনুভব করতে পারি। আওয়াদের কথায় তোহফা চমকপ্রদ হয়ে তাকায়। তোহফার চোখের কোণে লজ্জারা ভিড় করে। সে আমতা আমতা করে বলে, আমার কাজ আছে, আমি আসছি। এই কথা বলেই তোহফা এক ছুটে দরজার নিকট চলে যায়। আওয়াজ নেশালো কণ্ঠে বলে ওঠে, প্লিজ তোফা, একটু শুনে যাও। এমন আকুলতা কণ্ঠ উপেক্ষা করে তোহফার এগিয়ে যাওয়ার উপায় থাকে না। সে এক পা দুপা করে আওয়াদের নিকট ফিরে আসে। আওয়াদের মুখোমুখি বসতেই তোহফার বুক ধক করে ওঠে। হৃৎপিণ্ড ওঠানামা করে অস্বাভাবিকভাবে। কয়েক সেকেন্ড ওভাবে কেটে যায়। তোহফা মুখ নিচু করে আছে। আওয়াজ তোহফাকে দেখে চলেছে। মেয়েটার এই লজ্জা মিশ্রিত চেহারায় এক রাশ মুগ্ধতা খুঁজে পায় আওয়াজ তোহফার উঁচু করে তোহফার মুখখানা তার আঁখি জোড়ার খুব কাছে টেনে আনে। তোহফার আঁখি পল্লব জোড়া বন্ধ। আওয়াজ পলকহীন তাকিয়ে দেখে তোহফাকে। হুট করে তোহফার বন্ধ চোখে চুমু খায়। তোহফার রন্ধ্রে রন্ধ্রে জেগে ওঠে শিহরণ। তোহফার শরীর ঠান্ডা বরফের ন্যায় জমে যায়। তোহফা লজ্জায় নিজের মুখটা আরো নিচু করে নেয়। আওয়াজ হাসে, তারপর বলে, ভাঙাচোরা এই বুকে তোমায় জড়াবে তোফা। অশান্ত বুকটা তোমায় একটু জড়িয়ে নিতে চাইছে। আসবে এই বুকে? তোহফা চোখ বন্ধ করে আওয়াজকে নিজের বাহু দিয়ে জড়িয়ে নেয়। আওয়াজ তার ডান হাত দিয়ে তোহফাকে জড়িয়ে নিজেও পরম আবেশে চোখ বোঝে। আওয়াজ অনুভব করে তোহফাকে বুকে জড়াতেই তার ব্যথাতুর শরীর অনেকটাই হালকা হয়ে গেছে। তার অশান্ত মনটা অনেকটাই শান্ত এখন। এই কয়েকদিনের মাঝেই মেয়েটা তাকে কি এমন জাদু করলো যে আওয়াজ তোহফার সঙ্গ না পেলে নিজেকে ব্যর্থ মনে করে। আওয়াজ আচমকা তোহফার ঘাড়ে নাক ডোবাতে তোহফার পিলে চমকে ওঠে। তোহফা নড়ে চড়ে বসতেই আওয়াজ হেসে বলে, মেয়ে, তুমি সব কিছুতেই এত ভয় পাও কেন? আমি চাইলেও কিছু করতে পারবো না, কারণ এই যে। আওয়াজের কথার ইঙ্গিত বুঝতে পেরে তোহফা আওয়াজের কানের লতিতে কামড় দিয়ে দৌড়ে পালায়। আওয়াজ আ করে আর্তনাদ করে উঠতেই তোহফার দরজার কোণে মাথাটা একটু বের করে বলে, আমাকে কারণে অকারণে লজ্জা দেওয়ার শাস্তি এটা। লাগামহীন পুরুষ আপনি, মুখে কিচ্ছু আটকায় না। কথাটা বলেই তোহফা পালিয়ে গেল। আওয়াজ কানের লতিতে হাত বুলিয়ে বিড়বিড় করে, কাছে এসে যতটা মন শান্ত করে, হুটহাট দূরে গিয়ে অষ্টাদশী কন্যার মতো হৃদয়টা ততটাই উদ্গ্রীব করে। তোহফা ইলার ঘরে উকিচুকি মারছে, তবে ইলার ঘরের দরজা বন্ধ। অবশেষে উপায় না পেয়ে তোহফা দরজা নক করল। দরজার টোকা পেয়ে ইলা বলল, একদম জ্বালাবে না তোহফা, তুমি সব সময় আমাদের মায়ের সামনে ফাঁসিয়ে পালিয়ে আসো। আজ রাগ করেছি খুব। তোহফা ইলার কথায় মুখ ভার করে বলে, আমি খুব সরি ভাবি, আর হবে না, সত্যি বলছি। একটা জব্বর প্ল্যান নিয়ে এসেছি, এসো প্লিজ। কোনো প্লিজে আর সরিতে কাজ হবে না তোহফা। আমি আগামী 3 মিনিটের জন্য রাগ হয়েছি। আমি কথা বলবো না আগামী 3 মিনিট। ভাবি 3 মিনিট একটু বেশি হলো না? তুমি কি আমায় খোঁচা মেরে কথা বলছো তোহফা? ঠিক আছে, সময়সীমা নির্ধারণে থেকে আরো বাড়িয়ে দিলাম। 3 মিনিট থেকে আরো 1 মিনিট যোগ করে 4 মিনিট করে দিলাম। ডান।
ও ভাবি, ভাবি গো, আমার সোনা ভাবি, লক্ষ্মী ভাবি, আর হবে না, দরজাটা খোলো প্লিজ। অবশেষে উপায় না পেয়ে ইলা দরজা খুলে দিল। ইলা দরজা খুলে দিতেই তোহফা ইলাকে জড়িয়ে নিয়ে বলল, এই যে আমার সোনা ভাবিটা, রাগ করে না, শোনো, একটা সুন্দর আইডিয়া নিয়ে এসেছি। শুনলেই তুমি উপর তলা থেকে নিচ তলায় লাফ দিবা। কি বললে? তুমি উপরতলা থেকে নিচতলায় লাফ দিলে আমার হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হবে না? এই শোনো, আমরা মায়ের বেলকনিতে দাঁড়ালেই তো নিজুমের বরকে দেখতে পাবো, তাই না? মায়ের বেলকনির সোজাসুজিই তো নিজুমের ঘর। এখন মায়ের রুমে গিয়ে যদি বলি নিঝুমের বরকে দেখার জন্য তার ব্যালকনিতে এসেছি, তাহলে আর রক্ষে নেই। আরে কিচ্ছু হবে না, চলো, মা নিশ্চয়ই এখন ঘুমাচ্ছে। না তোফা, একটু আগে মায়ের কাছে ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, এবার ধরা পড়লে বকবে। আরে কিছু বলবে না, আমি আছি না। তুমি আছো বলেই তো ভয়, কারণ তুমি খুব খারাপ, হুটহাট রং বদলাও। তুমি আমায় গিরগিটি বললে? মা, এটা কখন বললাম? বলেছ, আমি বুঝতে পেরেছি। সত্যি বলছি, আমি এটা বলিনি। আমি বিশ্বাস করি না। এখন বিশ্বাস করাতে আমাকে কি করতে হবে? এই তো ভালো মেয়ে, আমার সাথে গেলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। তাহলে লিমাকে ডাকি? ডাকো ডাকো। তারপর ননদ ভাবিরা মিলে জাহানারা বেগমের ঘরে এগিয়ে যায়। জাহানারা বেগমের ঘরে খুব সাবধানে উকি মারে জাহানারা বেগম ঘুমিয়েছে কিনা দেখার জন্য। তবে জাহানারা বেগম ঘরের কোথাও নেই দেখে তিনজনেই হর্রে বলে চাপা চিৎকার করে। তারপর গুটি গুটি পায়ে তারা ব্যালকনির নিকট এগিয়ে যায়। আচমকা ব্যালকনিতে যেতেই জাহানারা বেগমের মুখোমুখি হয়ে যায় তিনজনে। জাহানারা বেগম ঘরে নেই দেখে ওরা ভুলে যায় তিনি ব্যালকনিতে থাকতেই পারে কোনোভাবে। তখন তো এটা সেটা বলে রেহাই পেয়েছিল, এবার কি বলে রেহাই পাবে তারা? এখানে কি করছো তোমরা? এবার জাহানারা বেগমের কণ্ঠ একটু বেশি গম্ভীর শোনা গেল। ইলা ও লিমা এদিক ওদিক তাকিয়ে কি বলবে ভাবছে। আকস্মিক তোহফা এক প্রশ্ন করে বসে তার মাকে। মা, তুমি নিচে তখন কি দেখছিলে? তোহফার কথায় জাহানারা বেগম শুকনো কাশি দিলেন, গলা পরিষ্কার করার ভান করে বললেন, কই কিছু না তো। কিন্তু আমি যে দেখলাম তুমি কিছু দেখছিলে। একদম কিছু দেখছিলাম না। মা, তুমি লুকিয়ে লুকিয়ে নিজুমের বর দেখছিলে। তোহফার আকস্মিক কথায় ইলা ও লিমা মুখ হাঁ করে ফেলে, আর জাহানারা বেগম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। তোহফা কিঞ্চিত এগিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলে, আওয়াজ আমাদের চোর বলেছে, এবং বলেছে আমরা এক একটা জাদের এক একটা পারদর্শী চোর নই। তাহলে তোমাদের জামাইয়ের ভাষ্যমতে তুমিও জাতের এবং পারদর্শী চোর নও, তাই আমাদের কাছে ধরা গেলে বলা ঠিক বলছি না তো? এখন একটা কথা বলি, আসো সবাই মিলে গড়া জোরাজোরি করে কিছুক্ষণ কেটে কেটে তারপর একসাথে আজ সবাই বর দেখি। তোহফার কথায় একসাথে সবাই হেসে দিল। চারজনেরই একসাথে গলা জড়িয়ে হাসতে হাসতে ব্যালকনি থেকে নিচে তাকালো। কয়েক মুহূর্তের পর কান্নাকাঠির আওয়াজ কানে আসতেই বোঝা গেল মেয়ে বিদায়ের সময় এসে গেছে। অবশেষে ওখান থেকে সবাই নিঝুমের বরকে দেখে নিল। সন্ধ্যায় ব্যস্ত নগরী খানিকটা আরো ব্যস্ত হয়ে পড়ে, কারণ সারাদিনের ক্লান্তি শেষ করতেই তখন সবাই বাড়ি ফেরার তাগিদে চলতে থাকে। প্রতিটা ব্যস্ত মানবের শান্তির নীড়ের নাম ফেরা। আপনি সারাদিন এখানে ওখানে বিরাজ করলেও সন্ধ্যা বা রাতে শান্তির নীড়ে ফিরতেই হবে। তাই তো অনেকেই এই শান্তির নীড়ের নাম দেয় নিজেদের পছন্দসই একটা সুন্দর কিছু, যে নামের সাথে সুখ দুঃখ ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে থাকে। সন্ধ্যার আকাশে জ্বলজ্বল করছে তারা,
অসংখ্য তারার ভিড়ে একটা থালার আকারে মিষ্টি চাঁদ। চাঁদের আলোয় ধরনী আলোকিত হয়ে আছে। মাঝে মাঝে ইচ্ছে করে শহরের সকল আলো নিভিয়ে একদিন চাঁদের আলোয় আলোকিত হোক ব্যস্ত নগরীর পথ। ক্ষতি কোথায় তাতে? সেই পথের সূচনা থেকে শুরু করে শেষ অবধি প্রিয় মানুষটা পাশে থাকুক, হাতে থাকুক তার ভরসার হাত, কাঁধে থাকুক তার মাথা এবং বুকে থাকুক তার জন্য অগাধ পরিমাণের ভালোবাসা। এই ব্যস্ত নগরীর পথ ধরেই এগিয়ে চলছে তৌসিফ এবং তৌহিদ। দুই ভাই পাশাপাশি অফিসে কাজ করায় প্রায় একসাথেই বাড়িতে ফেরে। আজও একসাথেই বাড়িতে ফিরছে এক রিকশায় করে। বিভিন্ন কথায় দুই ভাই মশগুল। খানিক থেকে থেকে তারা হাসছে, কখনো খুব গম্ভীর হয়ে একে অপরের কথা শুনছে। হঠাৎ তৌসিফ রিকশা থামিয়ে নেমে যায়। তৌহিদও ভাইয়ের সাথে সাথেই নেমে পড়ে। তৌসিফ একটি বেকারির দোকানে গিয়ে দুদিন আগে অর্ডার দেওয়া কেকটা নিয়ে বিল পরিশোধ করে। কেকটা তোহফা খাওয়ার বায়না করেছে, আর বোনের বায়না রাখতেই অর্ডার দিয়ে স্পেশাল কেক আজ নিয়ে যাচ্ছে। টুকটাক আরও কিছু খাবার নিয়ে কাঙ্ক্ষিত রিকশার নিকট এগিয়ে যায়। আচমকা তৌসিফের কাছে ছুটে আসে একটা বাইক। তৌসিফ কিছু বুঝে ওঠার আগেই তাকে ধাক্কা দেওয়ার তাগিদে ছুটে আসতেই তৌসিফ ভয় চোখ বুজে দেয়। পিছন থেকে তৌহিদ দৌড়ে এসে ভাইকে সরিয়ে নিতেই তাদের পাশ বেয়ে শাঁসা বেগে ছুটে যায় কালো রঙের বাইকটা। তৌসিফকে তৌহিদ আচমকা সরিয়ে নিতেই হাতে থাকা সকল খাবারের প্যাকেট নিচে পড়ে যায়। ধুলো মাখা রাস্তায় কেকটা লেপ্টে পড়ে থাকে। তৌসিফ ভয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তৌহিদ উদ্গ্রীব হয়ে প্রশ্ন করে, ভাইয়া তুমি ঠিক আছো? তোমার লাগেনি তো? এই অন্ধ হয়ে গাড়ি চালাস নাকি? জানোয়ার, তোদের মতো বেয়াদবের জন্য আজকাল রাস্তাঘাটে হাঁটা যায় না। আল্লাহ তোমার নিকট হাজার শুকরিয়া। তৌহিদ একাধারে চিৎকার করে বেশি কথা বলে চলেছে বাইকের লোকটাকে, আর তৌসিফ তখনও ঘোরের মাঝে আছে। একটু আগে কি হতে চলেছে ভাবতেই তার সমস্ত শরীর ঠান্ডা বরফে পরিণত হচ্ছে। বুকটা থক থক করছে, থরথর করে কাঁপছে শরীর। আশেপাশের অনেকেই এসে ওদের দুজনকে ঘিরে ধরল। একে একে সবাই তৌসিফ ঠিক আছে কিনা প্রশ্ন করল। তৌহিদ তৌসিফকে ধরে নিয়ে রিকশায় ওঠে। আধ ঘন্টা পর বাড়ি ফিরে তারা। কলিং বেল টিপতেই লিমা দরজা খুলে দেয়। দুই ভাই ঘরে ঢুকতেই তাদের এলোমেলো চেহারা বাড়ির সকলের নজরে পড়ে। বাড়ির সকলেই তখন ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে, শুধু আওয়াজ বাদে। সে ঘরে বসে উপন্যাস পড়ছে। আরিফুল ইসলাম জিজ্ঞেস করতেই তৌহিদ সব খুলে বলে। তৌহিদের কথায় আরিফুল ইসলাম বললেন, বাইকের নাম্বার প্লেটটা খেয়াল করছো তৌহিদ? আসলে বাবা আমি তখন খেয়াল করিনি। যাক, আল্লাহর রহমত করেছেন, এটাই বড় কথা। আমি মসজিদে যাচ্ছি 2 রাকাত শুকরিয়ার নফল নামাজ আদায় করে একেবারে এশার নামাজ পড়ে বাড়িতে ফিরবো। তৌসিফের মা তুমিও পড়ো গিয়ে। জাহানারা বেগম অতি কঠিন মনের মানুষ, তবুও তো তিনি একজন মা। সন্তানের এত বড় বিপদ হতে যাচ্ছিল শুনে তার বুকটা মোচড় দিয়ে ওঠে। এই জন্যই হয়তো আজ সারাদিন তার অস্থির লেগেছে। তিনি এগিয়ে এসে তৌসিফকে বুকে জড়িয়ে নেয়। মায়ের চোখের কোণে জল জমেছে দেখে তৌসিফ মাকে বুকে জড়িয়ে বলে, এভাবে কাঁদছো কেন? আমার কিছু হয়নি, এই দেখো। এ কথা বলে তৌসিফ নিজের শরীরটা দেখায়। তৌসিফের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে তোহফা। ভাইকে একটা কিল দিয়ে বলে, তাই যদি দুঃখ কিছুটা কম অনুভব হয়? এতক্ষণ আমরা একে অপরকে পাহারায় রাখছিলাম, এবার লুকিয়ে নয় একসাথেই মিলেমিশে নতুন বর দেখি। একদম কথা বলবো না, কতবার বলেছি একটু সাবধানে চলাফেরা করবা, কিন্তু কোনো কথাই শোনো না। কি দরকার ছিল কেক আনতে যাবার? যখন সে আবদার করবো তখন সেই আবদার কি পূরণ করতে হবে নাকি? আমি কেক আর জীবনেও খাবো না। আজ থেকে আমি আর কোনো আবদার করবো না।
আমার এই আবদার আজ আমার ভাইয়ের আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিল, সব দোষ আমার। বোনের আহ্লাদি কথায় তৌসিফ মুচকি হাসে। বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, 10টা নয় 5টা নয়, একটা মাত্র বোন আমার। সে আবদার করবে না তো কে করবে? পাড়ার নানিরা? আমার লক্ষ্মী বোন কাঁদে না? আওয়াজ কোথায়? তোহফা নাক টানতে টানতে বলে, ঘরে। আচ্ছা যাও, ঘরে যাও, আর একদম কেঁদো না, সব ঠিক হয়ে যাচ্ছে। তোহফা চোখ মুছতে মুছতে ঘরে চলে যায়। জাহানারা বেগম তৌসিফের শরীরে দোয়া পরে ফু দেয়, তারপর ছেলেকে আরো কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখে। হঠাৎ কি মনে করে বলে, ঘরে যাও ইলাকে নিয়ে। একে একে সবাই ঘরে চলে যায়। তোহফা মুখটা অন্ধকার করে ঘরে প্রবেশ করে। তোহফার আলাপে আওয়াজ উপন্যাসের বই থেকে মুখ তুলে তাকায়। তোহফার চোখের কোণে জল দেখে অস্থির হয়ে প্রশ্ন করে, তোফা কি হয়েছে তোমার? কোনো সমস্যা? আমাকে বলো।